সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ব্ল্যাক ফাঙ্গাস বিষয়টি নিয়ে। প্রথমে আমরা জানতে চাই যে ব্ল্যাক ফাঙ্গাসটা কি পৃথিবীতে আগে ছিল, নাকি বর্তমান সময়ে করোনার মতন নতুন করে আবির্ভাব হয়েছে? না, এটা কোনো নতুন রোগ নয়। এই ফাঙ্গাসটা পৃথিবীতে আগে থেকেই ছিল, বর্তমানেও আছে। এটা হচ্ছে পৃথিবীতে ন্যাচারে এমনিতেই বিরাজমান করে, বিশেষত মাটিতে, পচাবাসি খাবারে, পচনশীল ফলমূলে, শাকসবজিতে এবং স্যাঁতসেঁতে আবহাওয়ায় এইগুলো বিরাজ করে। খুব সহজেই আমরা প্রতিনিয়ত এই ফাঙ্গাসের কাছে কিন্তু আমরা এক্সপোজড হচ্ছি, কিন্তু আমাদের সবার কিন্তু এই রোগটা হচ্ছে না। তাহলে আমাদের জানতে হবে যে কাদের ক্ষেত্রে এই রোগটা হচ্ছে। আসুন আমরা জানি। প্রথমেই হচ্ছে যেটা জানতে বলবো যেটা ব্ল্যাক ফাঙ্গাস নামে আসলে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু কোনো রোগ নেই। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় মিউকরমাইকোসিস বা জাইগোমাইকোসিস। কেন এটা আলোচনায় আসলো? ভারতে বর্তমান সময়ে 5টি রাজ্যে এই ব্ল্যাক ফাঙ্গাসের মহামারী ঘোষণা করা হয়েছে। 7,200 রোগী বর্তমানে তাদের কাছে ডিটেক্টেড এবং এর মধ্যে 219 জন মৃত্যুবরণ করেছেন। গড়পড়তা মৃত্যুর হার হচ্ছে 50%। তো কারা এটাতে ঝুঁকিতে রয়েছেন? প্রথমেই বলবো যারা হচ্ছেন ডায়াবেটিসে আক্রান্ত এবং যাদের ডায়াবেটিসটা হচ্ছে আনকন্ট্রোলড, তারা হচ্ছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। আর এই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ঠিক আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার কাজটা করছেন হচ্ছে করোনা ভাইরাস। কিভাবে করছে? ডায়াবেটিস নিজে থেকেই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। আবার এই করোনা ভাইরাসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যে স্টেরয়েড জাতীয় ওষুধ, সেই স্টেরয়েডের জন্যও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুতরাং সেই রোগীগুলো আরও বেশি ঝুঁকিতে থাকে। ডায়াবেটিস এবং করোনা আক্রান্ত রোগী ছাড়া আরও যারা ঝুঁকিতে আছে তারা হচ্ছে ক্যান্সারের রোগী, যারা বিভিন্ন অর্গান ট্রান্সপ্লান্ট করেছেন, যেমন ধরেন কিডনি প্রতিস্থাপন যাদের ক্ষেত্রে করা হয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যাদের করা হয়েছে, ক্যান্সারের জন্য যারা কেমোথেরাপি নিচ্ছেন, এবং HIV এইডসে আক্রান্ত রোগী, এবং যারা বিভিন্ন কারণে ইমিউনোসাপ্রেসিভ কিছু ড্রাগ নিতে হয় অনেক লম্বা সময়ের জন্য, এই ধরনের রোগীরা হচ্ছেন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। আর একটা জিনিস আমার বলতেই হয় যে তাহলে কিভাবে এটা ছড়ায়। এটা কিন্তু পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, যেটাকে আমরা বলি যে একজন থেকে আরেকজনের ছড়ায়, তা না। এটা হলো দূষিত বাতাস যদি আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নেই, তাহলে যে স্পোর, মিউকর স্পোর যেটা, এই স্পোরটা যখন আমরা ইনহেল করি, সেটা প্রথমেই গিয়ে নাকের পাশে যে সাইনাসগুলো আছে সেখানে গিয়ে বসে যায় এবং রক্তনালীগুলোকে এরা ইনভেড করে, সংক্রমণ করে, যার ফলে আক্রান্ত জায়গাটা কালো আকৃতির একটা ম্যাস ভরণ করে থাকে। এই থেকেই কিন্তু নামটা এসেছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ধরনের রোগীকে আপনি মুখমণ্ডল হাঁকলেই দেখা যায় মুখের মধ্যে কালো কালো থোকা থোকা জায়গা হয়ে বসে আছে, অর্থাৎ ওই জায়গাগুলো ডেড হয়ে আছে। এটার প্রদাহের তীব্রতা অনেক বেশি, সেই জন্য আমাদেরকে এটা থেকে সচেতন থাকতে হবে। তো আমরা এখন জানি যে কিভাবে এটা থেকে আমরা প্রতিরোধ করতে পারি বা বাঁচতে পারি। প্রথমেই হচ্ছে যে হাসপাতালে যারা ভর্তি আছেন, তাহলে তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে করোনা আক্রান্ত রোগী যারা চিকিৎসাধীন আছেন, তাদের জন্য স্বাস্থ্য বিষয়ক যারা সংশ্লিষ্ট জড়িত আছেন, তাদের যেটা করতে হবে, অক্সিজেন দেওয়ার জন্য যে নলটা ব্যবহার করা হয়, এছাড়া ইনটিউবেশনের জন্য যদি যে নলটা ব্যবহার করা হয়, স্টেরাইল হতে হবে। স্টেরয়েডের যথাযথ ব্যবহার করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহার না করা। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধের একদম জুডিশিয়াস অ্যাপ্লিকেশন হইতে হবে, কারণ আপনি জানেন যে এই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল দিলে শরীরের যে নর্মাল ফ্লোরা, নর্মাল যে অর্গানিজমগুলো শরীরে থাকে যারা আমাদের অনেক উপকারী, সেগুলো কিন্তু তখন আর থাকবে না, মরে যাবে। তাহলে সহজেই আমাদেরকে বাহিরের ছোটোখাটো জীবাণুগুলো এসে আমাদেরকে আক্রমণ করে রোগ তৈরি করতে পারবে। এছাড়া আমরা বাসায় যে রোগীগুলোকে আমরা করোনা আক্রান্ত হওয়ার পরে ছুটি দিয়ে দিচ্ছি, তাদের ক্ষেত্রে যেটা আমরা বলে দিই যে বাসায় কী করবেন, সাবধানে থাকতে হবে, যতটুকু সম্ভব ঘরে থাকতে হবে। ঘরের বাইরে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, এবং ঘরের মধ্যে ক্রস ভেন্টিলেশন হয়, ড্যাম্প বা স্যাঁতসেঁতে ভাবটা থাকে না, এই ধরনের ঘরের মধ্যে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। পুষ্টিকর খাবার খাবেন, অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন। এছাড়া যদি মাটির সংস্পর্শে বা কোনো কনস্ট্রাকশন সাইটে যেতে হয়, এইখানে যেতে গেলে আপনি হ্যান্ড গ্লাভস, প্লাস্টিকের হ্যান্ড গ্লাভস পাওয়া যায়, বোট এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এই তো গেল একটা কথা। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে বড় জিনিস, যেটা ওরাল হাইজিন, অর্থাৎ মুখমণ্ডলের জন্য যে পরিচ্ছন্নতা, সেটা ব্যবহার করতে হবে। এখানে আয়োডিন জাতীয় ওষুধ আছে, অথবা যেগুলো মাউথ ওয়াশ বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে মাউথ ওয়াশ করে ওরাল হাইজিনটাকে মেনটেন করতে হবে।
এখন আমরা একটা জিনিস তাহলে জানি যে আমাদের কাছে যদি এই ধরনের রোগী আসে, সেগুলোর থেকে আমরা কিভাবে বুঝতে পারবো, আগেই কিভাবে বুঝতে পারবো যে আমাদের এই রোগটা হয়েছে। ক্ষেত্র বিশেষে লক্ষণগুলো নির্ভর করে কোথায় আক্রান্ত হয়েছে। যেমন ধরেন নাকে যদি হয়, তাহলে প্রথমেই নাকে দিয়ে একটা নাক ব্লক থাকবে, নাক দিয়ে পানি পড়বে, নাক দিয়ে রক্ত পড়তে পারে, চোখে মুখে ব্যথা করতে পারে, সাইনোসাইটিসের মতন মাথা ব্যথা হবে। এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ। এর চাইতে বেশি ছড়িয়ে গেলে চোখ লাল হয়ে আসা, চোখ ব্যথা করা, চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া, অন্ধত্ব, এবং ক্ষেত্র বিশেষে চোখটা বাইরের দিকে বালজিং হয়ে বের হয়ে আসে। মাথায় হলে স্ট্রোকের ফিচার নিয়ে আসবে। ফুসফুসে যদি হয়, তাহলে তারা একদম করোনা রোগীদের যে লক্ষণ থাকে সেগুলো নিয়ে প্রকাশ পাবে। একটা জিনিস প্রথমেই বলে রাখি, এটার চিকিৎসা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। অ্যাম্ফোটেরিসিন বি, যেটাকে ইঞ্জেকশন দিতে হয়, এটা অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকতে হবে। আপনাদের জন্য টেক হোম মেসেজটা হচ্ছে, কোনো করোনা আক্রান্ত রোগী অথবা করোনা থেকে ভালো হয়ে যাওয়ার পরে কোনো রোগী বাসায় গিয়ে যদি দেখেন যে তার নাক বন্ধ হয়ে গেছে, তার একটু নাক দিয়ে পানি পড়ছে, সর্দি সর্দি ভাব লাগছে, অথবা মুখে চোখে সাইনোসাইটিসের মতন ব্যথা হচ্ছে, দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আবার কথা হবে।